পদ্মকে বাঁচাতে নতুন চাল দিল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পদ্মকে ফোন করতে থাকে গীতা। এরপরই গীতার ফোন থেকে ফোনটা ধরতে গেলেই ভজন বলে দেয়, ফোন ধরছিস ধর, আমার কোনো আপত্তি নেই, কিন্তু খবরদার একবারও যদি সত্যিটা বলার চেষ্টা করেছিস তাহলে কিন্তু আজই তোর শেষ দিন হবে, কথাটা ভুলে যাস না যেন। এর মধ্যেই পদ্ম তো খুব ভয় পেয়ে যায় আর বলে, হ্যালো উকিল দিদি বলো। তখনই গীতা বলে, হ্যাঁ রে পদ্ম, তুই ঠিক আছিস তো? তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? পদ্ম তখন বলে, কি যে বলো, আমার অসুবিধা হবে কেন? আমি একদম ঠিক আছি। আমার মামা তো বিয়ের ব্যবস্থা করছে। আর গীতা বলে, আমিও যাব। পদ্ম বলে, না তোমার আসতে হবে না, তুমি এখানে এসে কী বা করবে? তোমার এখানে আসার কোনো দরকার নেই। এখান থেকে গীতার খটকাটা আরও বেশি করে বাড়তে থাকে আর বলে, তোমার এখানে আসতে হবে না। গীতা তখন এটাই বলতে থাকে, তুই এইভাবে আমাকে আটকাচ্ছিস কেন? প্লিজ আমাকে যেতে দে। কিন্তু পদ্ম পুরোপুরি বারণ করে দেয়। মনে মনে ভাবতে থাকে গীতা, নিশ্চয়ই পদ্ম বিপদে পড়েছে। সেটা আবারও প্রমাণ হয়ে গেল। পদ্ম ফোনটা কেটে দেয়। তার মধ্যেই অগ্নিজিৎ মুখার্জিকে ফোনটা ধরিয়ে দেয় গীতা আর বলে, আপনি ওর সাথে কথা বলুন, ফোনটা করুন, আপনি জিজ্ঞেস করুন ও কেন এরকম করছে, আর বলুন আশীর্বাদ হোক, গায়ে হলুদ হোক, সবটাই যেন ভিডিও কলের মধ্যে দিয়ে ও আপনাকে দেখায়। অগ্নিজিৎ মুখার্জি গীতার কথা মতোই কথা বলতে শুরু করে আর বলে, পদ্ম শোন, তোকে একটা কথা বলি। আমার তো এখান থেকে যাওয়া সম্ভব কিনা বলতে পারছি না, তবে তুই তোর বিয়ের দিন সকাল থেকেই, আশীর্বাদের সকাল থেকেই কিন্তু আমাকে ভিডিও কল করে মানে পুরোটা দেখাস, তাহলে আমার খুব ভালো লাগবে। পদ্ম বলে, হ্যাঁ ভিডিও কল করতে হবে? তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ করবি, তাতে কি হয়েছে, আমি দেখব, আমি ক্যামেরা থেকে সবটা দেখে নেব, তুই চিন্তা করিস না। মনে মনে একটা কথাই ভাবতে থাকে ভজন, এটা নিশ্চয়ই গীতার প্ল্যান। গীতা ছাড়া আর অন্য কোনো কারোর প্ল্যান হতেই পারে না। মনে মনে ভাবতে থাকে ভজন, তুমি যতই ডালে ডালে চলো না কেন, এবারে আমি তোমাকে জব্দ করবই গীতা, তুমি চাইলেও কিছু করে উঠতে পারবে না। তানভি মুখার্জি রেগে যায়, কেন গীতা এই বাড়িতে পড়ে রয়েছে, কেন তার পাপাকে অপমান করছে। এরপর মেহেক বলে, গীতা বৌদি কিন্তু পাপাকে যথেষ্ট সম্মান করে, তুই এসব কথা কি বলছিস বলতো? তানভি তখন বলে, আমি যেটা বলেছি সেটা কোনো কিছু ভুল বলে অন্তত আমার মনে হয় না। আমি যা বলছি সেটা একদম অক্ষরে অক্ষরে সত্যি। ওই মেয়েটা আমার পাপাকে অপমান করছে, আমার পাপার সাথে অন্যায় করছে, যেটা আমি মেনে নিতে পারছি না। তার মধ্যেই পদ্ম ভাবে, উকুল দিদি আমাকে বাঁচাও, কি করে আমি নিজেকে বাঁচাবো, আমি যে বড্ড বেশি অসহায় হয়ে পড়েছি, আমার যে কিছুই আর ভালো লাগছে না। ঠাম্মি তখন বলে, নাথবো তুই একটু শান্ত হ। গীতা বলে, না ঠাম্মি, শান্ত হওয়ার মতন কিছু হয়নি, যে অনেক বড় একটা ঝড় উঠতে চলেছে, আর সেটা আমি ভালো মতন বুঝতে পারছি। তার মধ্যেই তানভি বলে, তুই জানিস কাকিয়া, শোনো, আমাদের একটা বড় মক্কেল ছিল যার নাম বিলাসবাবু। এই বিলাসবাবু তার বাড়ির যত কেস আছে সবটাই আমাদেরকে দিয়ে হ্যান্ডেল করাতেন, আর এখন গীতাকে অফার করছে, গীতাকে লাখ লাখ টাকা দেবে বলে অফার করছে। বুঝতে পারছো, এটাও তো আমার বাবার জন্য অন্যায়, মানে অপমান, তাই না? ও আমার বাবার সাথে অন্যায় করেই চলেছে, ওকে আমি ছাড়বো না, সব সুদে আসলে মিটিয়ে দেব, না হলে আমার নাম তানভি মুখার্জি নয়। গিনি বলে, তুমি শুধু শুধু রাগ করছো তানভি, এসবের কিন্তু কোনোই মানে হয় না। গীতার এটা শ্বশুরবাড়ি, গীতা জানে তাকে কতটুকু আর কি করতে হবে, তুমি শুধু শুধু এইসব ব্যাপারে রাগ করছো। তখনই তানভি বলে, আমি কোনো শুধু শুধু ব্যাপারে রাগ করিনি, আমি যা বলেছি সেটা একদম সত্যি কথা, কোনো ভুল কিছু বলিনি। মনে মনে তানভি ভাবে, গীতাকে জব্দ করতেই হবে, না হলেও আমার বাবার জায়গাটা নিয়ে নেবে, সেটা আমি হতে দেব না। সাত্বিক তখন চলে এসেছে। গিনি বলে, আমি তো অন্যায় করেছি, কিন্তু ও তো কোনো অন্যায় করেনি। সাত্বিক বলে, যাক, ফাইনালি তুমি নিজের মুখে যে স্বীকার করলে তুমি অন্যায় করেছো, এটাই অনেক বড় কথা, এটাই আমি শুনতে চাইছিলাম। খুব ভালো কথা যে তুমি স্বীকার করলে। গিনি তখন বলে, সাত্বিক, আমি তোমাকে ভালোবাসি, এটাও কিন্তু আমি বারবার স্বীকার করেছি, কিন্তু তুমি এই কথাটা কোনোভাবেই মানতে চাও না, সেই জন্যই আমার আরও বেশি করে খারাপ লাগে। কথাটা বুঝতে পারলে তো? তার মধ্যেই গিনির কথা শুনে সাত্বিক বলে, তুমি এই বাড়ি থেকে বেরোবে, এই কথাটা মিলিয়ে নিও। এর মধ্যেই বড়বাবু চলে গেছে রূপারানী আয়া সেন্টারের ওখানে। সেখানে এক ভদ্রলোককে জিজ্ঞেস করে, আচ্ছা এখানে কি কোনো আয়া সেন্টার আছে? ভদ্রলোক বলে, ছিল, কিন্তু এখন তো নেই, এখন তো তালামারা রয়েছে দেখলাম। মনে মনে ওসি ভাবে, তাহলে কি সব কিছুই ঠিক আছে? অগ্নিকন্যা কি তাহলে শুধু শুধু ভয় পাচ্ছে? একবার ফোন করে দেখব। এক কাজ করি, অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করি। এর মধ্যে অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করেছে আর বলে, আমি পঙ্কজ খাসনবিশ বলছি,
অগ্নিজিৎ মুখার্জি বলে, কি ব্যাপার, আমাকে ফোন করেছেন কেন? বড়বাবু বলে, আরে বাবা, আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? দরকার আছে বলেই তো ফোনটা করেছি। শুনুন, আপনাকে একটা কথা বলতে চাই। বলছি, পদ্মর সাথে ফোনে আপনার কি কথা হয়েছে? অগ্নিজিৎ মুখার্জি বলে, পদ্ম আমাকে ওর বিয়েতে যাওয়ার নেমন্তন্ন করলো। এটাই বলছিল যাতে আমি ওকে আশীর্বাদ করি, আর তেমন কিছু কোনো কথা হয়নি। কেন, সমস্যাটা কি হয়েছে? তখন বড়বাবু বলে, সমস্যাটা তো একটা হয়েছে। অগ্নিকন্যা আন্দাজ করছে পদ্ম কোনো রকমে বিপদে পড়েছে, আর ওকে ওই বিপদ থেকে বাঁচাতে হবে। সেজন্যই আমি চেষ্টা করছি। এবার বুঝতে পেরেছেন তো? অগ্নিজিৎ মুখার্জি বলে, কি পদ্ম বিপদে পড়েছে? কই, ওর কথা শুনে তো আমার সেরকম কিছু মনে হলো না। পঙ্কজবাবুও ভাবতে থাকে, আদৌ কি এরকম কিছু হয়েছে? এর মধ্যেই ভজন এসে পদ্মর হাতে শাড়ি ব্লাউজ তুলে দেয় আর বলে, এখানে গায়ে হলুদের শাড়ি ব্লাউজ আছে, এটা পরবি, তারপর গায়ে হলুদের জায়গায় যাবি, আর দেন ভিডিও কল করবি তোর বড়বাবুকে। এর মধ্যে কিরণকান্তি এসে বলে, একটা খবর শুনেছ ভজন? তোমাদের বেশিরভাগই মক্কেল যারা ছিল তারা নাকি এখন গীতাকে দিয়ে কেস লড়াতে চাইছে। অগ্নিজিৎ মুখার্জিকে কেস লড়াতে চাইছে না। আর এটা শুনে ভজন বলে, কি বলছেনটা কি? তখনই কিরণকান্তি বলে, হ্যাঁ, আমি একদম ঠিক কথাই বলেছি, আমি কোনো ভুল কিছু বলিনি। ভজন তো পুরোপুরি শুনেই অবাক হয়ে যায় আর বলে, শেষ পর্যন্ত গীতাকে দিয়ে কেস লড়াতে চাইছে? এ তো খেলা ঘুরে যাচ্ছে। অগ্নিজিৎ মুখার্জি তো ক্রমশই একা হয়ে পড়ছে। তবে হ্যাঁ, এবারে অগ্নিজিৎ মুখার্জির মুখোমুখি হয়ে কেস লড়বো আমি। ভাবতেই পারছে না যে ভজন এতদূর যেতে পারে। কিরণকান্তি বাবু বলে, সব ঠিক থাকবে তো শেষ পর্যন্ত? এরপর পদ্ম বলে, আমাকে কেন ধরে রেখেছেন? আমাকে ছেড়ে দিন দয়া করে, আমি এখান থেকে বেরিয়ে যাব। তখন ভজন বলে, তুই তো যত নষ্টের গোড়া, তোকে দিয়েই তো একের পর এক ঝামেলা শুরু হয়েছে। তুই ভাবছিস কি করেছে তোকে আমরা ছেড়ে দেব? তোকে ঠিক যেমনটা বলেছি তোকে ঠিক তেমনটাই করতে হবে। কথাটা মাথায় রেখে দিস। অগ্নিজিৎ মুখার্জিকে ছাড়া হবে না। তার মধ্যে গীতা ভাবতে থাকে, পদ্মকে কোথায় নিয়ে যেতে পারে? পদ্মকে নিশ্চয়ই এমন জায়গায় রেখেছে যেখান থেকে পদ্ম বেশি কিছু করতে পারছে না, নাহলে ওর মতন চালাক মেয়ে কিছু না কিছু তো করতোই। এদিকে ঠাম্মি বলে, গীতা, তুই এত বেশি অস্থির হোস না, তোকে দেখে যে আমার খুব খারাপ লাগছে। তুই এরকম করলে হয় বল? গীতা তখন বলে, আসলে ঠাম্মি, আমার খুব ভয় লাগছে। মাঝে মধ্যে মনে হচ্ছে সব কিছুই যেন বদলে যাচ্ছে। পদ্মর কোনো ক্ষতি হোক সেটা আমি কখনোই চাইনি, আর আজও চাই না। ঠাম্মি বলে, ওর কোনো ক্ষতি হবে না। গিনি তখন সাত্বিককে বোঝায়, গীতা এই পরিবারের ভালো চায়, ও এই পরিবারটাকে রক্ষা করছে। তোমরা কেন যে ওর সাথে এরকমটা করছো আমি বুঝতে পারছি না। সাত্বিক তখন বলে, গীতা গীতা গীতা, তোমার মুখে আমি ওই নামটা শুনতে চাই না। গীতা যাই করুক না কেন সেটা তোমাকে ভাবতে হবে না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। ম্যাক এটা বলতে থাকে, ওই তো ছোটকা চলে এসেছে। ছোটকা, বাবা তো পদ্মর বিয়েতে যাবে, গীতা বৌদি তো যাবে না, তাই বাবার হাত দিয়ে আমি এই শাড়ি গয়নাটা ওর জন্য পাঠাচ্ছি। তখনই প্রলয় বলে, হ্যাঁ, পদ্মর বিয়ে? কাকে নেমন্তন্ন করেছে? অগ্নিজিৎ মুখার্জি বলে, শুধুই আমাকে। আর এখানে প্রলয়ও বুঝতে পারে যে এখানে একটা কোনো গল্প আছে, আর তার জন্যই এই রকমটা নেমন্তন্ন হয়েছে।